বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে একজন অত্যন্ত খ্যাতিমান অভিজ্ঞ প্রথিতযশা রাজনীতিবিদ রয়েছেন, যিনি সরকারে মন্ত্রিত্ব করেছেন, বেশ কয়েকবার জাতীয় সংসদে দায়িত্ব পালন করেছেন, মুক্তিযোদ্ধা ছিলেন। মিস্টার আলমগীর কবির আমার সঙ্গে স্টুডিওতে। স্বাগত আপনাকে মিস্টার আলমগীর কবির তৃতীয় মাত্রায়। বাংলাদেশ ধীরে ধীরে বা একটা উত্তেজনাকর অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হওয়া আসলে কোনো ক্রমেই বাঞ্ছনীয় ছিল না। বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল, কিন্তু এই যাত্রায় যারা সামনের সারিতে ছিলেন অন্তত ওই কয়দিনের জন্যে তারাই সরকারে আছেন, সরকারের সঙ্গে শুরু থেকে আছেন, সরকার গঠনে তাদের ভূমিকা ছিল। কিন্তু অনেকেই মনে করেন যে দেশটা আসলে তারাই আবার একেবারেই ভিন্ন পথে জনগণের আকাঙ্ক্ষার বিপরীত একটা দিকে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে গত কয়েকদিন আপনি জানেন যে সেনাবাহিনীকে নিয়ে তারা কথা বলছেন, প্রকাশ্যে কথাবার্তা বলছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসকেও তারা ছাড়ছেন না, এবং আওয়ামী লীগের রাজনীতি করা না করা নিয়েও একটা বিতর্ক আছে। এবং শুরু থেকেই তারা আওয়ামী লীগকে বিদায় করে বিএনপিকেও প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন, যেটা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল না। আমি তো আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি দেখছেন, কি মনে করছেন, কোথায় যাচ্ছে বাংলাদেশ? আপনাকে ধন্যবাদ। পলিটিক্স বিপদগামী হয়ে গেছে এবং দেশ সম্পূর্ণ নৈরাজ্যের দিকে চলে গেছে। এটার আগস্ট অভ্যুত্থান লক্ষ্য অর্জনে এগোতে পারেনি, এবং আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলোর মধ্যে ছিল একটা আগস্ট কনসেপ্ট, আগস্ট ফিলোসফি বিরোধী একটা চিন্তা, এবং এই চিন্তা থেকেই নিত্য নতুন পার্টি গঠনের চেষ্টা এবং দেশকে সম্পূর্ণ রাজনৈতিক নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি, পাকিস্তান সৃষ্টির পরে 49 সালের 23শে জুন আওয়ামী লীগ গঠন হলো মৌলানা ভাসানীর নেতৃত্বে, এবং একটা কার্যকর বিরোধী দল করার লক্ষ্য নিয়েই সেদিন একটা উদার রাজনৈতিক দলের জন্ম হলো। এবং আওয়ামী লীগ 2 দশক ধরে যে চর্চাটা করেছে, উদার রাজনীতির চর্চা করেছে, কার্যকর একটা বিরোধী রাজনীতিক দল সৃষ্টির জন্য সেদিন আওয়ামী লীগ চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীকালে, বিশেষ করে মুক্তিযুদ্ধের শুরুর আগেই আওয়ামী লীগ তার চরিত্র বদলে ফেলে, এবং সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিতে বাধ্য হয় যারা সেদিন ছাত্র ইউনিয়ন করত, যে বাংলার হিটলার বাংলা ছাড়ো। এবং স্বাধীনতার পরেও এই স্লোগান দিতে হয়েছে, বাংলার হিটলার বাংলা ছাড়ো। অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে সেদিন বাংলা ছাড়ার স্লোগান উত্থিত হয়। আস্তে আস্তে এই দলটি ফ্যাসিবাদে পরিণত হয়, এবং আমরা পরবর্তীকালে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখলাম যে আওয়ামী লীগের নিষ্ঠুর এবং নির্মম পরিণতি। আমি মনে করি একটা রাজনৈতিক ফিলোসফিকে আঘাত করে বা কোনো ফ্যাসিবাদী কায়দায় ধ্বংস করা যায় না। একটা ফ্যাসিবাদের বদলে আরেকটা ফ্যাসিবাদের উত্থান হলে তাও হতে পারে। স্বাধীনতার পরে বিএনপির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। বিএনপি রাজনৈতিক দল, একটা কার্যকর রাজনৈতিক দল, বাংলাদেশের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, এবং সেই প্রয়োজনীয়তা পূরণ করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং বিএনপি গণতান্ত্রিক একটা উদার রাজনৈতিক দল, যেমন 49 সালে যেমন প্রয়োজন হয়েছিল একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের, ঠিক তেমনি স্বাধীনতা পরবর্তীকালে এখানে একটি উদার
গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এবং সেই প্রয়োজনীয়তা পূরণ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি। বিএনপি দেশের প্রয়োজনেই সৃষ্টি হয় এবং বিএনপি ফ্যাসিবাদ করেনি, ফ্যাসিবাদকে সমর্থন করেনি, স্বৈরাচারকে সমর্থন করেনি, বিএনপি বিদেশি আগ্রাসনকে সমর্থন করেনি, বিদেশি আগ্রাসনের সবসময় বিরোধিতা করেছে জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত। একটা কার্যকর দেশমুখী গণতন্ত্রমুখী একটি রাজনৈতিক দলের প্রয়োজন থেকে বিএনপি যেমন সৃষ্টি হয়, সেই প্রয়োজনীয়তা বিএনপি পূরণ করতে পেরেছে। এখনো পর্যন্ত বিএনপি পথভ্রষ্ট হয়নি, অন্তত জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে। বাংলাদেশে পার্টি পলিটিক্স অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে এবং এর মধ্যেই আমি এই দুটি উদাহরণ এই জন্য দিলাম যে একটি নতুন পার্টি গঠন হয়েছে। এই নতুন পার্টি জাতিকে কি ভবিষ্যৎ দেখাবে? জাতীয় নাগরিক পার্টির কথা বলছেন, অনেকগুলো পার্টি হয়েছে, জাতীয়, আপনি সম্ভবত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কথা বলছেন। আমি সরকারপন্থী অতি কথনের একটি রাজনৈতিক দলের কথা বলছি, যারা নাদান এবং অতি কথন করছে, আমি তাদের কথা বলছি। নতুন পার্টি হতে পারে, কিন্তু এই পার্টি লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সামনে কি আছে? আর জয় পরাজয় রাজনীতিতে আছে, রাজনীতিতে ব্যর্থতা আছে, সফলতা আছে, হিংসা আছে, প্রতিহিংসা আছে, ক্ষমা আছে, সবই রাজনীতিতে আছে। এই সবেরই উদাহরণ হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এই সবেরই উদাহরণ মহাত্মা গান্ধী, এই সবেরই উদাহরণ হচ্ছে মালয়েশিয়ার মহাথির মোহাম্মদ। আমি মহাথির মোহাম্মদের কথা বললাম, উনি লেটেস্ট যে আপোষটা করলেন সেদিন আনোয়ার ইব্রাহিমের সাথে, যে আনোয়ার ইব্রাহিমকে তিনি ধ্বংস করেছেন, সেই আনোয়ার ইব্রাহিমকে তিনি পুনর্জীবিত করলেন। আর যে মহাথির তাকে ধ্বংস করেছে, তার রাজনীতি ধ্বংস করেছে, তার ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত ইয়েগুলোকে ধ্বংস করেছে, তারপরেও সেদিন রাষ্ট্রের প্রয়োজনে, জাতির প্রয়োজনে সেদিন আপোষ করতে এগিয়ে আসে আনোয়ার ইব্রাহিম নিজেই, জেল থেকে আপোষ করে, জেলে বসেই আপোষ করে যারা তাকে জেলে পাঠিয়েছে তাদের সাথে। রাজনীতিতে এগুলো থাকবে। আমি কারাগারে ছিলাম, 15ই আগস্ট আমি দেখিনি, কিন্তু কারাগারে বসে আমি মনে করলাম যে ফ্যাসিবাদের বিরুদ্ধেই 15ই আগস্ট সৈনিকরা অস্ত্র ধরেছিল। এটাও যেমন ঠিক তেমনি নিষ্ঠুর হত্যাকাণ্ড, এটিকেও আমি সেদিন মেনে নিতে পারিনি জন্যই আমি সেদিন জেলে বসেই, ময়মনসিংহ জেলে বসেই লিখেছিলাম, পীরের বেটা মোস্তাক, মাথে টুপি, গায়ে ইসলামী লেবাজ, মুখে হামেশা কোরআনের বাণী, বক্তৃতার মাঝে তা আরো বেশি আনে। পীরের বেটা মোস্তাক, নারী শিশু খুন করে খুনি নয় বাংলার বাপ। আমি এটাও লিখছিলাম। আবার ওই জেলে বসেই জেলেই দেখা হলো জনাব তোফায়েল আহমেদের সাথে। উনি উপর থেকে আমাকে চিরকুট পাঠাতেন, আর আমার সহানুভূতি ছিল পরাজিত শক্তির প্রতি সহানুভূতি। এটা একটা মন, এটা একটা রাজনীতি, এটা একটা কনসেপ্ট, এটা একটা ফিলোসফি। আমি সেদিন তোফায়েল আহমেদকে বলেছিলাম যে আপনারাও ষড়যন্ত্রকারী, খন্দকার মোস্তাকও ষড়যন্ত্রকারী। খন্দকার মোস্তাক ষড়যন্ত্র করেছে, আপনারাও ষড়যন্ত্র করেছেন। সেই জন্য বন্ধু তোফায়েল আহমেদকে লিখেছিলাম, ওগো বন্ধু, তোফায়েল আহমেদকে একটা চিঠি লিখেছিলাম কবিতা দিয়ে, ওগো বন্ধু, এদেশ নদীর দেশ, জোয়ার এসেছে যেমন ভাটাতেই তার শেষ, প্রগতি প্রতিক্রিয়ারে রুখেছে বারবার, বাজিয়েছে লাঞ্ছিতের মুক্তির সেতার, শ্যাম স্নিগ্ধ মামাটি আমার, ধর্ষণ সয়েছে অনেক সয়েছে বলৎকার, দেশি বিদেশি ষড়যন্ত্র চলেছে বারবার, আমরা মাটির মানুষ হয়েছি তার শিকার। সেদিন যে মোস্তাক বিদায় হবে, আমি 2-3 মাস আগেই এই কবিতা লিখে আমার ডিটেনশন অর্ডার 6 মাস বাড়িয়ে নিই। আমার 6 মাস আরও জেলের মেয়াদ বেড়ে যায়, যেখানে আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
সেখানে আমার উল্টো ঢাকা থেকে আনটিল ফার্দার অর্ডার। আমি একটু আপনার কাছ থেকে রাজনীতিতে হিংসা, প্রতিহিংসা, বিদ্বেষ এসবের বিরুদ্ধে যারা সোচ্চার থাকবে তারাই মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, উইলিয়াম ডেভিডের যে থট, মার্কিন দার্শনিক উইলিয়াম ডেভিড যেটা অহিংসার পলিটিক্সটা দিয়েছেন। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা রাজনীতিতে আছে, এটা একটা রাজনীতি। আবার হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার বিরুদ্ধে সুস্থ, সুন্দর, গণতান্ত্রিক এবং মানবিক রাজনীতি, এটাও একটা কনসেপ্ট, এটা একটা ফিলোসফি। এখন আমরা কোন ফিলোসফি গ্রহণ করব, এই জাতি কোন ফিলোসফি নিয়ে এগোবে, সেটা এই জাতিকে ভাবতে হবে, নতুন করে আবার ভাবতে হবে। আমি একটু জাস্ট বুঝতে চাইছিলাম যে সম্প্রতি নতুন দলের একজন নেতা বলেছেন যে ক্যান্টনমেন্টে তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা রিফাইন্ড আওয়ামী লীগ চায়, এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছুদিন ধরে সেনাপ্রধানকে কেন্দ্র করে অনেক আলোচনা, অনেকে তার বিরুদ্ধে বক্তব্য রাখছেন, এবং এটি এক ধরনের অস্থিরতা তৈরি করছে। এবং আরেকজন সরকারের উপদেষ্টা যিনি পরোক্ষভাবে হলো দলের সঙ্গে, নতুন দলের সঙ্গে যুক্ত আছেন, তিনি সেই সময়কার ঘটনাবলীকে যেভাবে চিত্রায়িত করেছেন এবং ক্যান্টনমেন্ট বিশেষ করে সেনাপ্রধানকে টার্গেট করে যেসব কথাবার্তা বলেছেন যে তিনি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চাননি, তিনি বুকে পাথর চাপা দিয়ে এগুলো মেনে নিয়েছেন। তো আপনি কি মনে করেন যে সেনাবাহিনীর সঙ্গে যে একটা দূরত্ব, এবং তারা তখনও সেনাবাহিনীকে দেখতে চায়নি, পেছন থেকে থাকুক কোনোভাবেই, আজকে সেনাবাহিনীকে নিয়ে যে বিতর্কগুলো তৈরি করা হচ্ছে, এবং এগুলো পেছনের কথা, পুরনো দিনের কথা, কতটা সত্যি কতটা মিথ্যে কেউ জানে না, বাট নিঃসন্দেহে সেনাবাহিনীকে একটা পুরো বিতর্কের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা স্পষ্ট। হাউ ডু ইউ সি অল দিস থিংস? আমাদের সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে তৈরি হয়। পৃথিবীর ইতিহাসে অল্প সংখ্যক দেশের সেনাবাহিনী, চীন, ভিয়েতনাম, এগুলো ছাড়া আমাদের সেনাবাহিনীর মতো এত গৌরবোজ্জ্বল সেনাবাহিনী আমি সামান্য পড়াশোনা করে যেটুক জেনেছি আমার চোখে পড়েনি। আমাদের সেনাবাহিনী একটা গর্বিত সেনাবাহিনী। এটি দেশের স্বাধীনতা যুদ্ধ সূচনালগ্ন থেকে শেষ পর্যন্ত এই যুদ্ধে বিজয় পর্যন্ত ভূমিকা রেখেছে, এবং তার মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীর জন্ম। ফলে আমাদের সেনাবাহিনী দেশের বিরুদ্ধে যাবে, জাতি বিদ্বেষ করবে বা দেশ বিরোধী কোনো ভূমিকা পালন করবে, এটা আমরা কিছুতেই মেনে নেব না বা মেনে নিই না। আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক প্রচার আছে, অপপ্রচার আছে, মিথ্যাচার আছে, সেনাবাহিনীকে ধ্বংস করার দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। এই সমস্ত দেশি বিদেশি চক্রান্তকে মোকাবেলা করেই আমাদের সেনাবাহিনী এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। তাদের ত্যাগ, তাদের দেশপ্রেম, তাদের মুষ্টিমেয় সেনা কর্মকর্তাকে দিয়ে তো সমগ্র সেনাবাহিনীর বিচার বিবেচনা করা যাবে না। এবং মনে হচ্ছে কোনো একটা চক্র, কোনো এ গ্রুপ অফ পিপুল যারা চাচ্ছে যে আমাদের সেনাবাহিনীটা ধ্বংস হয়ে যাক। সেনাবাহিনী ধ্বংস হলে জাতির অস্তিত্ব নিয়ে টান পড়বে। আজকে দেশ রক্ষা করা যেমন প্রয়োজন, দেশ রক্ষার আগে সেনাবাহিনীকে রক্ষা করা প্রয়োজন। সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রচার চলছে, এটা অনেক দিন থেকেই চলছে, আবহমান কাল ধরে, স্বাধীনতার পর থেকেই এটা আছে, আবার নতুন করে এটা শুরু হয়েছে। আর আমি নাদানদের সম্পর্কে কি বলবো? নাদানরা জিয়াকে দুর্নীতিবাজ বলেছে কয়েকদিন আগে। রাষ্ট্রপতি জিয়া এদেশের সততার প্রতীক, দেশপ্রেমীর প্রতীক, এবং প্রথা প্রতিষ্ঠানকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখা, এসব আদর্শবাদ জিয়াই উচ্চারণ করেন এদেশে। ফলে জিয়াকেও যারা ধ্বংস করতে চায় তারা সেনাবাহিনীকে ধ্বংস করবে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নামবে, এটাই স্বাভাবিক। দেশের জনগণ নিশ্চয়ই সজাগ আছে, জনগণ নিশ্চয়ই জাগ্রত। এই জাগ্রত জনতাকে আবার নতুন করে আরেকটি সংগ্রামে নামতে হবে, দেশ রক্ষা, সেনাবাহিনী রক্ষার সংগ্রাম। আপনি জানেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস একজন
বিদেশি ডেলিগেটের সঙ্গে কথা বলবার সময় বা তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা সরকারের নেই এবং এটা নিয়ে ওই এই আপনি যাদেরকে নানা বিশেষণে বিশেষায়িত করছেন তারা তাকে নিয়ে কথা বলেছে এবং আপনার দলও বিএনপিও এক সময় বলেছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করবার ব্যাপারে তারা আগ্রহী নয়। অপরাপর বেশ কিছু রাজনৈতিক দল এই বিষয়ে বলেছে। সো আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই যে নতুন দলের এবং তাদের সঙ্গে যারা আছে তাদের চাওয়া, অন্যদিকে অপরাপর রাজনৈতিক শক্তিগুলোর যে বক্তব্য, আপনি কিভাবে দেখেন? দেখেন, লুণ্ঠিত বাংলাদেশ, ধর্ষিত বাংলাদেশ, কারণ আমাদের চিহ্নিত শত্রু বাংলাদেশের কিছু আছে এবং কে আমাদের শত্রু কে আমাদের মিত্র আমরা এটা জানি এবং দেশবাসী জানে। আমি আগেই বলেছি আওয়ামী লীগ উদার রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ গত 15 বছরে যে ফ্যাসিবাদ চর্চা করেছে, যে হত্যাকাণ্ড করেছে, যে জুলুমবাজি করেছে বাংলাদেশের উপরে, আওয়ামী লীগের প্রতি মানুষের খুব সহানুভূতি নেই। আওয়ামী লীগ এখন মার খাওয়া একটা রাজনৈতিক দল। আমরা যদি উদার গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতি করে থাকি, সংগ্রাম করে থাকি, তাহলে আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কোনো দলকে নিষিদ্ধ করার আমরা কে? নিষিদ্ধ করলেই একটা দল নিষিদ্ধ হয়? রাজনীতি তো নিষিদ্ধ হয়, রাজনীতি কি নিষিদ্ধ হয়? আন্ডারগ্রাউন্ড পার্টিগুলোকে তো নিষিদ্ধ করেছিলেন সেই সময় পাকিস্তান সরকার। তো পার্টিগুলো কি নিষিদ্ধ ছিল? স্বাধীনতার পরে যারা স্বাধীনতার যুদ্ধে বিপুল অবদান রেখেছেন সেই সব রাজনৈতিক দলগুলো পরে নিষিদ্ধ হলো। এমনকি জাসদের মতো একটা রাজনৈতিক দল, তাকেও নিষিদ্ধের পথে নিয়ে যাওয়া হলো এবং বাধ্য হয়ে তারা গণবাহিনী গঠন করলো এবং সন্ত্রাসবাদের পথ বেছে নিল। আমরা কি বাংলাদেশকে রক্ষা করব, বাংলাদেশকে বাঁচাবো, না বাংলাদেশকে আমরা কারো হাতে তুলে দিতে চাই? কি খেলা দেশে শুরু হয়েছে, এই খেলা ভয়ঙ্কর খেলা। এই খেলা সম্পর্কে যদি জনগণ সজাগ না থাকে, দেশ সজাগ না থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার আমি দেখতে পাচ্ছি। আমি মনে করি যে যারা ফ্যাসিবাদ করেছে, যারা হত্যাকাণ্ড করেছে, যারা গণহত্যার সাথে জড়িত, এইসব ছাত্র গণহত্যার সাথে যারা জড়িত, তাদের বিচার করতে হবে। তাদের বিচার ডিলে করার কোনো কারণ নেই। তাদের বিচার ডিলে করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নাই। তাদের বিচার করুন এবং দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যান এবং একটা গণতান্ত্রিক সরকার পারে দেশের সমস্যাগুলোর প্রকৃত সমাধান দিতে। আমরা একটা গণতান্ত্রিক সরকারের লক্ষ্যে যদি এগিয়ে যাই, তাহলে কোনো দলকে নিষিদ্ধ করার প্রয়োজন হবে না। আপনার দল নির্বাচন চাইছে, কিন্তু কেউ কেউ বলছে যে বিএনপি কেন এত তাড়াহুড়ো করে নির্বাচন চাইছে এবং অস্থির হয়ে গেছে। কোনো রাজনৈতিক দল যেমন জামায়াত ইসলামী সহ তারা মনে করে যে সংস্কার কার্যক্রমগুলো শেষ করে তারপরে নির্বাচন হওয়া দরকার। সো আপনি কি মনে করেন? দেখুন, বিএনপি একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল। গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সামনে রেখে বিএনপির জন্ম হয় এবং এই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। আমি মনে করি যে একটা নির্বাচিত সরকারই পারে দেশের সকল সমস্যার সমাধান দিতে। নির্বাচিত সরকার ব্যর্থ হলে জনগণের দায়িত্ব সেই সরকারকে বিতাড়িত করে দেওয়া, যেটা আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে সংগঠিত হয়েছিল। আমি সেই জন্য বিএনপি তাড়াহুড়া করেছে নির্বাচনের জন্য আমি এটা মনে করি না। বিএনপি নির্বাচন চেয়েছে। আওয়ামী লীগও কিন্তু একসময় নির্বাচনমুখী দল ছিল। আমরা যদি 50-এর দশক, 54 নির্বাচন এবং 60-এর দশক, এই 2 দশক যদি পর্যালোচনা করি আওয়ামী লীগের,
তাহলে আওয়ামী লীগ কিন্তু একটা মনে প্রাণে নির্বাচনমুখী দল। বেসিক ডেমোক্রেসিতেও আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে এবং সেদিন প্রেসিডেন্ট ইলেকশনে আইয়ুবের বিরুদ্ধে সম্মিলিত বিরোধী দল দাঁড় করিয়ে মাদানী মিল্লাত ফাতেমা জিন্নাকে সেদিন ক্যান্ডিডেট করে সেদিন আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনমুখী রাজনৈতিক দল, বিএনপিও একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি তো কোনো বিপ্লব বা কোনো প্রতিবিপ্লবের সাথে তো যুক্ত নয়। সো আপনি 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 যে নির্বাচনের কথা আপনি বলছেন, আপনার কি ধারণা যে এই সরকার কতটা নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে বা নির্বাচন করবার যে সক্ষমতা গত কয়েক মাসে তাদের যে পারফরমেন্স দেখা গেছে, কতটা সক্ষমতা তাদের আছে বলে মনে হয় আপনার কাছে? আমার বক্তব্য একটু ভিন্নধর্মী হবে, কারণ প্রফেসর ইউনূসের প্রয়োজনীয়তা রয়েছে, আমি এটা মনে করি। কিন্তু যে সরকার গঠন করেছেন প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস যে সরকার গঠন করেছেন, এই সরকার একটা দুর্বল, ব্যর্থ এবং কতগুলো, সবাই নয়, কতগুলো ক্ষেত্রে সরকার ভালো কাজও করেছে, কতগুলো স্টেপ ভালো আছে। আমি ভালোটা বলবো না, মন্দটা বলবো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে সরকার ব্যর্থ হয়ে গেছে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে যে যোগ্যতা দরকার ছিল, যে সক্ষমতার দরকার ছিল, সরকার তা দিতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একটা ব্যর্থতা মাথায় নিয়ে এই সরকার দেশে একটা কার্যকর ইলেকশন করবে, একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ইলেকশন করবে, আমি এটা মনে করি না। এমনিতে ওভারঅল আপনি মনে করছেন যে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া কিন্তু একটা নির্বাচন করবার জন্য বা পুলিশ নির্বাচন করবার জন্য প্রশাসন যেভাবে সাজানো দরকার বা তার উপরে যে নিয়ন্ত্রণ থাকা দরকার, সেটাকে আপনি দেখতে পাচ্ছেন? অ্যাডমিনিস্ট্রেশন বলে তো কিছু নাই, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ ভেঙে পড়েছে। ডিসিরা টিএনওরা কাজ করে না, পুলিশ থানার বাইরে বেরোয় না, কোথাও কোথাও পুলিশ অ্যাক্টিভ, বেশিরভাগ জেলাতেই পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এটাকে রিভাইভ করা না হলে এই পুলিশকে দিয়ে ইলেকশন করব আমরা কেমন করে? আপনি কি মনে করেন ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব? আমি মনে করি না। আপনি মনে করেন না? কিন্তু আপনার দল তো চাইছে যে দরকার জুলাই আগস্ট যত তাড়াতাড়ি, যেহেতু সরকার ডেলিভার করতে পারছে না তারা মনে করছে, অথবা এমন একটা ধারণা কেউ কেউ মনে করছেন দরকার হলো নতুন করে এই উপদেষ্টা পরিষদ সাজিয়ে নতুনভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করা দরকার দ্রুত। এই সরকার বিএনপিকে প্রতিপক্ষ করলো কেন? বিএনপি কি এই সরকারের প্রতিপক্ষ না। বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং এখানে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন থেকে সংগ্রাম করছে। ভবিষ্যৎ সংগ্রাম বিএনপির এটি। এই বিষয়ে বিএনপি সজাগভাবে আছে এবং কাজ করছে। তো আমি মনে করি যে সরকার প্রথম ভুলটা করেছে, সরকারের লোকজন এবং কতগুলো নাদান লোকজন তারা বিএনপিকে গালিগালাজ করা শুরু করেছে। তো বিএনপিকে গালি দিয়ে বিএনপিকে নিয়ে ইলেকশন করবে কেমন করে? কাকে নিয়ে ইলেকশন করবে? বিএনপি যদি ইলেকশন থেকে সরে যায়। আরেকটা ইস্যু লক্ষণীয় যে বিএনপির এক সময়কার এলাই জামায়াতের একটা বড় দূরত্ব তৈরি হয়েছে এবং কোথাও কোথাও সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি, কথামালার বিরোধ দেখতে পাচ্ছি এবং সিদ্ধান্তে বিভিন্ন অনেক মতপার্থক্য লক্ষ্য করছি। আপনি কি মনে করেন জামাত আসলে কি রাজনীতি করছে এখন? এবং সেখানে জামাতে কিছু লোক আছে, বিএনপিতে কিছু লোকজন আছে, এটা হলো রাজা মিয়াকে সামাল দাও। একটা গল্প আছে যে রাজা মিয়া কোন দিকে খেলে তার ঠিক নেই, কারণ কোন দিকে গোল করবে, নিজের দিকেই গোল করে ফেলতে পারে। বল সামাল দেওয়ার চেয়ে রাজা মিয়াকে সামাল দাও, রাজা মিয়া কিন্তু নিজের দিকেই গোল করে দিবে, নিজের গোল নিজেই খাবে। তো এখানে বিএনপিতে কিছু লোক আছে আমি দেখতে পাই, যদিও তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি নেবে বিএনপি সেটা আমি জানি না, তবে বিএনপিতে কিছু লোক আছে
নিজের বারের গোল নিজেই দিচ্ছে। আবার জামাত ইসলামীয় কিছু লোকজন আছে যারা মনে হয় কারো পারপাস সার্ভ করছে না। আচ্ছা, আপনি এই বিষয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। মূল পলিটিক্সটা যেটা, সেই পলিটিক্সটা ঠিক থাকলেই হবে। রাষ্ট্র রক্ষা, জাতি রক্ষা, দেশ রক্ষার রাজনীতি যারা করবে, যারা ঠিক আছে, তাদেরকে আমরা সমর্থন দেব, সেটা যে দলই হোক। ভারত আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে রাজনীতিতে, এবং যেই নির্বাচন চাইছে নতুন দল বা সরকার থাকা কিছু লোক তাদেরকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করছে। এবং আমরা জানি যে বিএনপি, আপনার দল, অনেক আগের থেকে নির্বাচনের কথা বলছে, কিন্তু যখনই ভারতীয় সেনাপ্রধান কিছুদিন আগে বললেন যে নতুন সরকার হল নির্বাচনের পরে তাদের সঙ্গে তারা সামগ্রিকভাবে কাজ করবে, এখন এই তাদের বক্তব্য এবং বিএনপির বক্তব্যকে একসঙ্গে মিলিয়ে দেখা নির্বাচন তো আমিও চাই, আমি কি ভারতের দালাল? এখন সেটাই আপনার কাছে জানতে চেয়েছি। কবে থেকে হলাম ভারতের দালাল? আমি তো নির্বাচন চাই। নির্বাচন চাইলে ভারতের দালাল? কোন তথ্যের ভিত্তিতে এটা বলা হচ্ছে? তো আপনি কি মনে করেন ভারতের সঙ্গে বাংলাদেশের আগামী দিনের সম্পর্ক কেমন হওয়া উচিত? এবং সামগ্রিকভাবে ভূ রাজনীতি, ভূ অর্থনীতির বিবেচনায়, বিশ্ব রাজনীতির বাস্তবতায়, আঞ্চলিক রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে ভারতের প্রতিবেশী একটা দেশ এবং তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নানা ক্ষেত্রে আছে। বিগত কয়েক বছরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তাদের যে ভূমিকা, সেটা বাংলাদেশের মানুষ একেবারেই পছন্দ করেনি। তারপরেও অনেকে মনে করেন যে এটা এত বৃহৎ প্রতিবেশী, তার সঙ্গে সম্পর্কটা একটা, আপনি কি মনে করেন একজন পলিটিশিয়ান হিসেবে আসলে এই সম্পর্কটা কিভাবে হ্যান্ডেল করা উচিত? ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু ভারতের বাংলাদেশ প্রশ্নে ভারতের যে ভূমিকা, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ভূমিকা অত্যন্ত বিষাদময় অতীতের। এবং ভারত অনেক বিষয় আছে যেগুলো বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে। সমস্যাগুলো ভারত সৃষ্টি করেছে। ফারাক্কা সমস্যা, সীমান্ত সমস্যা, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক বিষয় যেগুলো, যে সমস্যাগুলো ভারত কর্তৃক সৃষ্ট, ফলে ভারতের সাথে আমাদের বোঝাপড়ার বিষয় আছে। একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, জনসমর্থন নিয়ে গঠিত সরকার, সেই সরকারই পারে ভারতের সাথে তার সমস্যাগুলো নিয়ে বোঝাপড়া করতে। এবং আমি মনে করি যে ভারতের সাথে আমাদের একটা বোঝাপড়া হওয়া দরকার। কি ধরনের বোঝাপড়া হওয়া দরকার? বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের বিভিন্ন স্বার্থ, এবং সেটা, সেই বোঝাপড়াটা আসলে কোন প্রক্রিয়ায় হতে পারে বলে আপনি মনে করেন? এটা জনগণকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে হতে পারে। জনগণ একটা বড় শক্তি। সো আপনাকে যদি সব মিলিয়ে আজকে যেটা, এবং বাংলাদেশে একটা ধর্মভিত্তিক রাজনীতির বেশ প্রভাব লক্ষণীয় এবং তার বিকাশ বিস্তারও লক্ষণীয়, এবং সেটা এই জুলাই আগস্টের পট পরিবর্তনের পর থেকে কিছু কিছু উগ্র রাজনৈতিক গোষ্ঠীও এখন তৎপর হয়ে উঠেছে। আপনি কি মনে করেন যে কেন এটা হচ্ছে এবং আসলে কি করা উচিত এই জায়গায় সরকারের, জনগণের, রাজনৈতিক দল? আমাদের সমাজকে বলা হয় এশিয়াটিক সমাজ। এখানে রাজনীতি, সংস্কৃতি, ধর্ম, এগুলো জাতীয় ক্ষেত্রে নানানভাবে ব্যবহৃত হয়েছে এবং রাজনীতি ক্ষেত্রেও এগুলো ব্যবহৃত হয়েছে। ভবিষ্যতেও এগুলো হবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় বোধ, আমাদের জীবন, এসবই এশিয়াটিক। এশিয়ার এই অঞ্চলে আমরা বাস করি। অন্য দেশের গণতন্ত্রের সাথে আমাদের গণতন্ত্র মেলে না, অন্য দেশের ধর্মীয় বোধের সাথে আমাদের ধর্মীয় বোধ মেলে না। কারণ এখানকার সাহিত্য, সংস্কৃতি, জীবনবোধ সবই গড়ে উঠেছে
এশিয়ার এই অঞ্চলকে ঘিরে, এই অঞ্চলের আমরা, ফলে এখানে ধর্মীয় পলিটিক্সটা এই অঞ্চলের মতো করেই হবে। দ্যাট এটা থাকবে আপনি মনে করেন? মানে এটা থাকবে, কিন্তু এই যে উগ্রপন্থার যে বাংলাদেশ বিকাশ, আফগানিস্তান হবে না, বাংলাদেশ ইরান হবে না, বাংলাদেশ মধ্যপ্রাচ্য হবে না, বাংলাদেশ বাংলাদেশ। আপনি সেটা বিশ্বাস করেন? পূর্ব বাংলার মুসলমানরা সেদিন স্বাধীনতা চেয়েছিল 47 সালে, এবং সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকেই পূর্ব বাংলার দরিদ্র প্রজারা সেদিন স্বাধীনতার স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন 47 সালে বাস্তবায়ন করেছিল। আমাদের পূর্বপুরুষরা সেদিন ধর্মভিত্তিক রাজনীতি করেছে, কিন্তু এটা ভুল হয়নি। আমি মনে করি না যে আমাদের পূর্বপুরুষরা ভুল করেছেন। সো আপনি বাংলাদেশে বামপন্থার কোনো বিকাশ দেখেন? মনে করেন যে বামপন্থার রাজনীতির কোনো বিকাশ বাংলাদেশে সম্ভব? আপনি নিজে এক সময় বামপন্থী রাজনীতির সঙ্গে ছিলেন। আমাদের দেশ মিশ্র চিন্তার দেশ। এখানে মিশ্র চিন্তা। স্বাধীনতার পরে হঠাৎ করে জাসদ এত শক্তিশালী হলো কেন, এবং জাসদ আওয়ামী লীগের অল্টারনেটিভ হলো কেন? এই জন্য যে মোটামুটি ওই সময়টাতে যে পলিটিক্সটা আপহোল্ড করে জেএসডি, সেই পলিটিক্সটা গ্রহণযোগ্য ছিল মানুষের কাছে। তার জন্য বড় বড় বামপন্থীদের বাদ দিয়ে এই মধ্যপন্থী জাসদকে মানুষ গ্রহণ করেছিল। এখনো আমি মনে করি জনতা কি গ্রহণ করেছিল না শুধুমাত্র ইয়াং জনতা গ্রহণ করেছিল? ওকে, আপনি মনে করেন সেটা? আমি মনে করি। সো আপনাকে যদি আমি সামনের কয়েকটা দিন, কয়েকটা মাস ভিজুয়ালাইজ করতে বলি, আপনি কি দেখেন সামনের দিনগুলো, সামনের কয়েকটা মাস বা 2025 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতিকে আপনি কি দেখেন, কি দেখতে পাচ্ছেন? বাংলাদেশে সরকারের মধ্যে সরকারের দ্বন্দ্ব। তরুণ যারা আগস্ট অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ছিল, তাদের মধ্যে ক্ষমতার আকাঙ্ক্ষা প্রবল হয়েছে। তারা এখন ক্ষমতার দিকে ঝুঁকে পড়েছে। ফলে এখানে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়া শুরু করেছে, যেটা আগস্ট অভ্যুত্থানে একটা সংকটের সমাধান হয়েছিল, যে ফ্যাসিবাদ নিবাদ যাক, গণতন্ত্র ফিরে আসুক। একটা জায়গায় জাতি দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা সমস্ত চিন্তাধারাকে ছত্রভঙ্গ করে দিয়েছি। বা যেভাবে হোক, যে পথেই হোক, বা সরকার গঠনে কোনো সঠিক চিন্তার প্রতিফলন না ঘটানোর জন্যই হোক, আগস্ট বিপ্লব এলোমেলো হয়ে গেছে। এই এলোমেলো আগস্ট বিপ্লবকে সুসংগঠিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, সেই পদক্ষেপ এখন নিতে হবে। সেনাবাহিনীকে অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সেনাবাহিনীকে চৌকিদার বানিয়ে আমরা অতীতে তার খেসারত দিয়েছি, এখনও এটার খেসারত দেব। সেই জন্য সেনাবাহিনীর চিন্তাকে কনসলিডেট করতে হবে, এটাকে কেন্দ্রীভূত করতে হবে। আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি সেনা শাসনের কথা বলছি না, কিন্তু সেনাবাহিনীর যে রোল, সেটা অবশ্য আপনি সবসময় বলেন বা সবসময় তৃতীয় মাত্রা বলবার চেষ্টা করছেন যে একটা সুসংগঠিত শক্তিশালী সেনাবাহিনী বাংলাদেশের জন্য দরকার। মানে আপনি সবসময় বলছেন। আমি সবসময় বলেছি। অনেক ধন্যবাদ মিস্টার আলমগীর কবির। দর্শক কথা বলছিলেন রাজনীতিবিদ মিস্টার আলমগীর কবির, এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিস্থিতিতে যারা এখন রাজনীতির মেইন স্ট্রিমে জায়গা করে নেবার চেষ্টা করছেন, তাদের অতি কথন তাকে বিরক্ত করছে, এবং তিনি মনে করেন যে তারা আসলে দেশটাকে একটা ভিন্ন পথে নিয়ে যাবার চেষ্টা করছে, এবং তাদেরকে আরও কিছু বিশেষ তাদের নামের পাশে ব্যবহার করে তিনি কথা বলবার চেষ্টা করেছেন। মূল কথা, একজন রাজনীতিবিদ হিসেবেও তিনি রাজনীতি চান গণতান্ত্রিক প্রক্রিয়ায়
কে আরও শক্তিশালী করতে চান এবং সবচেয়ে বড় চাওয়া তার যেটা যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং রাষ্ট্রটাকে শক্তিশালী করবার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আরও বিশেষ করে বললে সেনাবাহিনীকে তিনি অনেক শক্তিশালী দেখতে চান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোনো ধরনের প্রচারণা অপপ্রচার তিনি নিন্দা করেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণও তার দাবি। তিনি মনে করেন এগুলো দেশের জন্য ক্ষতিকর। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।